আসসালামু আলাইকুম, খুরশেদা কাকলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। নুরুল হক নূরের মাথায় সর্বোচ্চ পর্যায়ে আঘাত করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। নূরের চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেনাবাহিনী নূরের উপর হামলা চালিয়েছে, এর দায় সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারে না বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদ। তাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন দলের নেতারা। নূরের উপর যারা হামলা করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় নূরের মাথা ও নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গঠন করা হয়েছে চিকিৎসকদের বোর্ড। শনিবার সকালে তাকে দেখতে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। সকালে তার জ্ঞান ফিরলেও এখনও তিনি শঙ্কামুক্ত নন বলে জানান ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার জাহিদ রায়হান। নেজাল ফ্র্যাকচার, নাকের যে বোন সেটি ভেঙে গিয়েছে, সেই জন্য তাকে নেজাল প্যাক দেওয়া এবং তাকে অক্সিজেন সম্বলিত একটি আইসিইউর একটি বেডে এবং সেখানে চিকিৎসাধীন আছেন। উনি এখনো পর্যন্ত আশঙ্কা মুক্ত, কিন্তু ওনার সোডিয়াম লেভেলটা আমরা কারেকশন না করা পর্যন্ত আমরা আশঙ্কা মুক্ত একদম কনফিডেন্টলি বলতে পারছি না। গতকালের হামলায় আহত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টা করা হয়েছে। সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি এই ঘটনার দায় না নিতে চান তাহলে আপনাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেনাবাহিনীর যারা নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে, যারা আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে নূরকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি গণতন্ত্রের জন্য যে আন্দোলন করেছে নূর তার নেতৃত্বে ছিলেন, তার উপর নির্মম হামলা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আজকে অত্যন্ত দুঃখের বিষয় গতকাল একটি রাজনৈতিক কর্মসূচি পালনের সময় নির্মমভাবে আঘাত হানা হয়েছে, যার ফলশ্রুতিতে তিনি আজকে আইসিইউতে আছেন। যে এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে। এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না। নূরের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ভাবছে গণ অধিকার পরিষদ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসার সর্বশেষ খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, নুরুল হক নূরের শারীরিক অবস্থা সম্পর্কে কি বলছেন চিকিৎসকরা এবং তার দলের নেতারা? কাকলি, নুরুল হক নূরের শারীরিক অবস্থা এখনও উন্নতি হয়নি। সকাল থেকে যেমনটি ছিল তেমনটি আছে। তিনি আইসিইউতে রয়েছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 6 সদস্যের একটি চিকিৎসকদের একটি কমিটি গঠন করা হয়েছে এবং নুরুল হক নূরের যাতে কোনো চিকিৎসাকে যাতে কোনো ত্রুটি না হয় এজন্য বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে, এমনটি বলছিলেন নেতাকর্মীরা। এবং নেতাকর্মীরা যেটি অভিযোগ করছেন এই গণ অধিকার পরিষদের যে এই ষড়যন্ত্র করে এবং এই হামলা করা হয়েছে এবং এর জন্য কিন্তু সেনা প্রধান এবং এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের দায়ী করেছেন নেতাকর্মীরা, এমনটি বলছিলেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু তারা পদত্যাগের দাবি জানিয়েছেন। কিছুক্ষণ আগে এখানে বিএনপির নেতাকর্মীরা এসেছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খানও এখানে এসেছিলেন। তিনি বলছেন যে এই হামলার সাথে যারা জড়িত রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তির দাবি কিন্তু তিনি জানিয়েছেন। এদিকে গণসংহতি পার্টির সর্বোচ্চ সমন্বয়ক তিনি কিন্তু এখানে এসেছিলেন, তিনিও একই কথা বলেছেন যে নুরুল হক নূরের উপরে যারা হামলা করেছেন তাদের দ্রুত বিচারের দাবি। এর আগে এই জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের সংঘর্ষ হয়েছিল গতকাল সন্ধ্যায় এবং এই সংঘর্ষের ফলে কিন্তু নুরুল হক নূর সহ তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তারাও এখানে চিকিৎসক
চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং সবথেকে বেশি শঙ্কার বিষয় যেটি জানিয়েছেন চিকিৎসকরা, যে বিভিন্ন নেতাকর্মীরা আইসিইউতে এসে যে নুরুল হক নূরকে দেখছেন, এতে করে কিন্তু আইসিইউতে তাদের চিকিৎসাকর্মে কিছুটা বিঘ্নিত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে কিন্তু নুরুল হক নূর কিন্তু কিছুটা শঙ্কায় এখানেও রয়েছেন। এবং তার আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তার নাক ফেটে গেছে এবং চোখের বাম পাশে কিন্তু জখম হয়েছে এবং সেই চোখে তিনি দেখতে পাচ্ছেন না, এমনটি বলছিলেন। এবং মাথায় সর্বোচ্চ আঘাত করা হয়েছে, ব্রেনে তার পানি জমেছে এবং সোডিয়াম, যেটি সাধারণ মানুষের যে সোডিয়াম লেভেল থাকে সেই লেভেল কিন্তু তার শরীরে তার থেকে কম আছে, তার থেকে সেই লেভেল যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু বিকল্প চিকিৎসা করতে হবে। এবং ডাক্তাররা এমনটি বলছিলেন। এখন পর্যন্ত নূরের এই অবস্থা রয়েছে। কাকলি, ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় সুযোগ তৈরি করেছে উল্লেখ করে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, চলতি অর্থবছরে চীন ও ভারতের চেয়ে $2.32 বিলিয়ন রপ্তানি বাজার পেতে পারে বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, গত বছরের তুলনায় চলতি অর্থবছরে সামষ্টিক অর্থনীতি কিছুটা স্বস্তিদায়ক, যদিও এই সময়ে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহবাদে অর্থনীতিতে তেমন উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি, বরং অর্থনীতির বেশ কিছু সূচকে অবনতি ঘটেছে বলে মনে করেন তিনি। বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, মাইক্রো ইকোনমি দুর্দশাগ্রস্ত হওয়ায় দারিদ্রতা বেড়েছে, অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তন ও নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরেছে বলেও মন্তব্য করেন তিনি। স্টেবিলাইজেশনের যে সুযোগগুলো, তাতে আপনাকে মানতেই হবে যে ওভারঅল 24-এর তুলনায় 25-এর অবস্থাটা তুলনামূলকভাবে বেশি স্বস্তিজনক। 100% না, কিন্তু বেড়েছে, স্বস্তিটা বেড়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহের টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে দেশের সমতল অঞ্চলের 14টি জেলার সহস্রাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। বর্ণাঢ্য এই সম্মেলনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের আত্মপ্রকাশ হয় 2007 সালে। এরপর 2014 সালে দলীয়ভাবে এই সংগঠনটি স্বীকৃতি লাভ করে। তখন থেকে এই সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সকল কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ময়মনসিংহ বিভাগের জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন স্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, সম্মেলনে সবশেষ খবর কি আছে আপনার কাছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন যুক্ত হবেন? ধন্যবাদ কাকলি। এই ময়মনসিংহ টাউন হলে প্রতিনিধি সম্মেলন হবার কথা রয়েছে এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে যারা আগত যারা অতিথি রয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন এবং যারা আমন্ত্রিত অতিথি যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান বা প্রতিনিধি সম্মেলন তারাও ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, ময়মনসিংহ সহ বাংলাদেশের সমতলের যে 12 থেকে 14টি জেলা রয়েছে, যে জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী বসবাস করেন, মূলত তাদেরকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই প্ল্যাটফর্ম, মূলত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল মূলত। এবং এই অনুষ্ঠান বা এই প্রতিনিধি সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশের এবং সমাজের সকল শ্রেণী পেশার এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে নাগরিক যারা রয়েছেন, যারা বসবাস করেন, তাদেরকে একসাথে সংযুক্ত করে মূলত দেশের জন্য এবং রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার মূল লক্ষ্য নিয়েই মূলত এমন আয়োজন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে জাতীয় সঙ্গীত চলছে। তো এই ছিল প্রতিনিধি সম্মেলন থেকে সর্বশেষ তথ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। শনিবারের প্রচারণার খবর জানাতে যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, প্রচারণায় গিয়ে কি বলছেন প্রার্থীরা? কাকলী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের প্রচারণা একেবারে তুঙ্গে বলা চলে। প্রত্যেকটি আবাসিক হল, যে কয়টি আবাসিক হল রয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থীরা আজকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ, তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক স্টুডেন্ট যারা রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের কাছে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে যারা নির্বাচন করছেন, ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য সম্পাদক পদগুলোতে যারা প্রার্থী হয়েছেন, তারা আসলে শিক্ষার্থীদের কাছে গেছেন। আমরা হলগুলো ঘুরে দেখেছি। হলের যে গেটগুলো রয়েছে সেই গেটে গিয়ে প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে, ভোটারদের কাছে ভোট চাইছেন, এমনটা আমরা দেখতে পেয়েছি। এছাড়া বড় প্যানেল যেগুলো রয়েছে, ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সমর্থিত প্যানেলগুলোর যারা প্রার্থী রয়েছেন, ভিপি, জিএস, এজিএস, তারাও দিনভর আসলে বিভিন্ন হলের মধ্যে হলে গিয়ে প্রজেকশন বৈঠক করছেন, জনসংযোগ করছেন, ভোট চাইছেন। তারা শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের যে বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবনা, তারা নির্বাচিত হয়ে আসলে বিশ্ববিদ্যালয়কে তারা কীভাবে ঢেলে সাজাবেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ এবং গবেষণা থেকে শুরু করে সব কিছুর উন্নতিতে তাদের যে পরিকল্পনা সেসব দিচ্ছেন, সেসব জানাচ্ছেন। এবং ইশতেহারও যে তারা অনেকেরই ইশতেহার এরই মধ্যে তৈরি হয়ে গেছে, তারা তাদের ইশতেহারটিও শিক্ষার্থীদের হাতে তুলে ধরছেন এবং এর মধ্য দিয়ে তারা তাদের জন্য ভোট চাইছেন। এছাড়া বিকেলেই এখানে একটু আমার পেছনে যে জায়গাটি আছে সেখানেই বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ তারা তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি ঘোষণা করবে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, গতকাল রাতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর যৌথ বাহিনীর যে হামলার ঘটনা ঘটেছে, ডাকসুতে যারা ভিপি পদে দাঁড়িয়েছেন তারা সবাই এর নিন্দা জানিয়েছেন এবং তারা বলেছেন যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা যাতে গ্রহণ করা হয়। কাকলী, ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন প্রার্থীরা। আপিলের পর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 179 জনে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম জানান, চূড়ান্ত তালিকায় ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে 9 জন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে 6 জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে 8 জন, সাংস্কৃতিক সম্পাদক পদে 8 জন, সহ সাংস্কৃতিক পদে 8 জন ও নাট্য সম্পাদক পদে 5 জনকে চূড়ান্ত করা হয়েছে। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কার্যকরী সদস্য পদে। এবার মোট 42 জন প্রার্থী কার্যকরী সদস্য পদে লড়বেন। সব মিলিয়ে 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন 179 জন প্রার্থী। নারায়ণগঞ্জে দিনে দিনে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের চিকিৎসার জন্য জেলার 10টি আইসিইউ শয্যাসহ 4টি ডেঙ্গু কর্নার চালু করেছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালগুলোতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন 477 জন। এর মধ্যে 464 জনকে চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন AFM মশিউর রহমান জানান, ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে এই জেলায় কোনো রোগীর মৃত্যু হয়নি। এছাড়া চিকনগুনিয়া ও ভাইরাসজনিত জ্বর নিয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীরা ভিড় করছে। এদিকে অ্যাডিস মশার প্রতিরোধে মশক নিধন সচেতনতা বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।